ফুটবল বিশ্বকাপ 2026 সবাই রাখছে চোখ। নমস্কার বন্ধুরা, আজ এনেছি গোলক। হাই এভরিওয়ান, আমার ছোট্ট ছোট্ট ক্লাস 10-এর সমস্ত ভাই বোনকে স্বাগত আরও একটি এসওই বাংলার আমিনুর স্যারের অ্যামেজিং ক্লাসে। তোমরা প্রত্যেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে স্যার ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের ক্লাস আনুন। আমি অলরেডি ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের সমস্ত ক্লাস ওয়ান শটে নিয়ে চলে এসেছি, সেগুলো তোমরা প্লে লিস্টে গেলে দেখতে পাবে। তোমাদের প্রতিটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস দেওয়া আছে, তবে আমি এবার ডিটেলস ক্লাস আনছি। অর্থাৎ 2026 বিশ্বকাপে একেবারে 1-to-1 খেলা হবে, অর্থাৎ ডিটেলস ক্লাস। মতলব আমরা এই ক্লাসে গোলকের চ্যাপ্টারের প্রথমে কনসেপ্ট পড়ে ফেলবো। কনসেপ্টের আধারে আমরা যত প্রবলেম আছে এক্সারসাইজের, অর্থাৎ গোলকের এক্সারসাইজ হচ্ছে কোষে দেখি 12, এই কোষে দেখি 12-র প্রতিটা প্রবলেম করে ফেলবো। তাহলে আমরা আজকের ক্লাসে গোলকের কোষে দেখি 12-র প্রত্যেকটা প্রবলেমে আগুন জ্বালাবো, সাথে কনসেপ্টেও আগুন জ্বালাবো। এনিশাক চলো চলোই আমরা যাই তাহলে। চলো লেটস স্টার্ট। চলো শুরু করে দিই। আমরা গোলকটাকে ফেলে দিলাম, এই রে যারে করো অবহেলা সেই লাগে টানাটানির বেলা, আবার তুলে আনবো, চাপ নেই। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে যেটা বলার, আমাদের প্রতিটা ক্লাসের ক্লাস নোট কিন্তু ফ্রি কন্টেন্ট সেকশনে যাচ্ছে, সেটা আমি লাস্টে তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি ডিটেলসে। আচ্ছা, এটা তোমাদের পুরাতন ক্লাসের রুটিন দেওয়া আছে, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ তো তোমরা করবেই, এসওই 9-10 সাবস্ক্রাইব করবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। চলো সর্বপ্রথম আসি যে গোলক কি, বা গোলক বলতে আমরা কি বুঝি সেটা একটু বুঝে নিই। দেখো আমার হাতে যে ফুটবলটা যেটা আমি নিয়ে আসলাম ক্লাসে, এটা একটা কিসের উদাহরণ? গোলকের উদাহরণ। স্যার একটা বৃত্ত কেমন? একটা তারের রিং, একটা বৃত্ত, কিন্তু এটা একটা গোলক। স্যার এটা ছাড়া গোলক আপনি আর কি কি দেখেছেন? ফুটবল হতে পারে, ক্রিকেট বল হতে পারে, তোমার গ্লোব হতে পারে, তোমার হচ্ছে তোমরা জিওগ্রাফি ক্লাসে এইটা দেখেছো গ্লোব, এটাকেও আমরা কি বলবো? গোলক। এরকম পাথরের গোলক হতে পারে, যে কোনো মানে এই ফিগারটা থাকলেই সেটাকেই আমরা কি বলবো? গোলক। এবার চলে এসো গোলকের ছবি। গোলকের ছবিটা কি? গোলকের ছবিটা হচ্ছে এটা, আর স্যার বৃত্তের ছবি এটা। অর্থাৎ বৃত্ত মানে জাস্ট কি, একটা ধরো একটা তার নিলাম, নিয়ে এভাবে বেঁকিয়ে দিলাম, সেটা একটা বৃত্ত। বাট দিস ইজ নট গোলক বা স্পেয়ার। গোলক বা স্পেয়ার হতে গেলে কি হতে হবে? তার একটা ভিতরে একটা বৃত্তাকার জায়গা থাকতে হবে, ঠিক আছে? তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে একটা না অনেকগুলো থাকতে হবে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে তাহলে গোলক আমরা ধরো একটা অর্ধবৃত্ত, এটাকে নিয়ে যদি ঘোরাই, ভাবো তো, এটাকে নিয়ে যদি একেবারে 360 আমরা ঘুরিয়ে দিই, এইটার সাপেক্ষে, ধরো এটা এবি, এই এবির সাপেক্ষে আমি এই ডানাটাকে নিয়ে যদি এইভাবে ঘুরিয়ে দিই 360 ডিগ্রি, এইভাবে জাস্ট ঘুরিয়ে দিই, তাহলে কি তৈরি হবে? একটা গোলক তৈরি হবে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সেটা একটা গোলক তৈরি হবে। চলো এবার গোলকের তো একটা কেন্দ্র থাকবে এবং এর একটা ব্যাসার্ধ থাকবে অবশ্যই। এইবার গোলকের যে সূত্রাবলী বা যে সূত্রগুলো আছে সেগুলো আমরা পড়ে ফেলবো, তারপর আমরা অর্ধ গোলকে যাব। তো গোলকের কি কি সূত্র আছে? সর্বপ্রথম গোলকের যে সূত্রটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, বা তুমি বলতে পারো বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝবো? গোলকের বক্রতল বা সমগ্র তল মানে হলো, আমরা বৃত্তের ক্ষেত্রফল কি পড়েছিলাম? পাই আর স্কয়ার পড়েছিলাম। গোলকের ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ, অর্থাৎ 4 পাই আর স্কয়ার। তোমাদের বইয়ে দেখবে তোমরা এরকম 4টে বৃত্ত দেওয়া আছে। এই 4টে বৃত্তের যে ক্ষেত্রফল, প্রত্যেকের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে 4টে বৃত্তের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কয়ার। এই 4 পাই আর স্কয়ারটাই হবে গোলকের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল। স্যার গোলকের ক্ষেত্রে
সমগ্রতল বা বক্রতল কি সেম? ইয়েস, সেম। কেন স্যার? তার কারণ হলো গোলকের এটাই বক্রতল, আবার এই তলটাই তো সমগ্রতল। তাহলে গোলকের যাহা বক্রতল তাহাই সমগ্রতল। তাহলে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে? 4πr²। এইটা গোলকের ফার্স্ট ফর্মুলা। নেক্সট আমরা গোলকের সমগ্রতল বা বক্রতলের পর গোলকের আয়তন পড়ে ফেলবো। গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তন 4/3πr³ ঘন একক। আয়তন সবসময় কিসে হয়? ঘনতে হয়। তাহলে গোলকের আয়তন কি হবে? গোলকের আয়তন হবে 4/3πr³ ঘন একক। ওকে, এইবার আমরা গোলকের পর অর্ধ গোলকে চলে আসব। গোলক হলো, এবার অর্ধ গোলক। এই যে গোলকটা আছে এটাকে যদি মাঝখান থেকে তুমি এইভাবে কেটে দাও তাহলে কি তৈরি হবে? একটা অর্ধ গোলক তৈরি হবে। তোমাদেরকে আমি আগের যে ওয়ান শটের গোলকের ক্লাস করিয়েছিলাম না, সেখানে একটা কড়াই এনে তোমাদেরকে বুঝিয়েছিলাম। কড়াই, একটা অর্ধ গোলক মানে কি? একটা কড়াইয়ের মতো। দেখো তাহলে এই হচ্ছে অর্ধ গোলক। এই হচ্ছে অর্ধগোলক। কড়াই হতে পারে বা তোমার একেবারে এই ধরনের জাস্ট একটা কি বলে এটাকে, গামলা টাইপের এই ধরনের হতে পারে। তাহলে এটা কি? একটা অর্ধগোলকের চিত্র। এইবার এই অর্ধগোলকের একটা বক্রতল আছে। স্যার বক্রতলটা কোনটা? বক্রতলটা এইটা। তাহলে অর্ধগোলকের একটা বক্রতল আছে। স্যার বক্রতলটা হচ্ছে এইটা। আর এই যে উপরের তলটা, এই উপরের তলটাকে আমরা বলছি সমতল। তাহলে অর্ধগোলকের একটা বক্রতল থাকছে, একটা সমতল থাকছে, হ্যাঁ কি না? তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল কি হবে? অর্ধগোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? 2πr²। এই গোলকের ক্ষেত্রে সমগ্রতল বা বক্রতল কত? 4πr²। তাহলে মাঝখান থেকে আমি যদি কেটে দিই তাহলে বাকিটা কত? এপারেরটা কত? 2πr², এপারেরটা 2πr²। তাহলে কত হয়ে যাচ্ছে? বক্রতলের, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr²। এত কি? এত বর্গ একক। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? 2πr² বর্গ একক। এরপর আমরা চলে আসব অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গ একক। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলটা কত বাবা? 2πr²। আর উপরের তলটা কত? πr²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কত পাবো? 2πr² প্লাস সমগ্র তলের ক্ষেত্রফল কত পাবো? 2πr² প্লাস πr² এত বর্গ একক। তাহলে 2πr² প্লাস πr² দ্যাট ইজ 3πr² বর্গ একক। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি পেলাম? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল পেলাম 2πr² বর্গ একক। আর অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি পেলাম? সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম এই যে বক্রতল সেটা 2πr², আর এই উপরিতলটা তো সমতল, এটা তো একটা বৃত্ত হচ্ছে উপরিতল। তাহলে এই উপরিতলটা একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে 2πr² প্লাস πr², কত পাচ্ছি আমরা? 2πr² প্লাস πr² দ্যাট ইজ 3πr²। আর অর্ধগোলকের আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন, তাহলে অর্ধগোলকের আয়তন আমরা কত পাবো? অর্ধগোলকের আয়তন পাবো 4/3πr³। এটা হচ্ছে সম্পূর্ণ গোলকের আয়তন। তাহলে 4/3πr³/2 এত কি? ঘন একক। তাহলে স্যার কি পেয়ে যাচ্ছি? 2/3πr³ ঘন, 2/3πr³ ঘন একক। এটা কি পেয়ে গেলাম? অর্ধগোলকের কি আয়তন? অর্ধগোলকের আয়তন কত? 2/3πr³ ঘন একক। চলো এইবার আমরা চলে আসি কোথায়? ফাঁপা গোলক। তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে কি হবে? এটা তো নিরেটের ক্ষেত্রে হলো। এবার যদি ফাঁপা গোলক হয় বা ফাঁপা অর্ধগোলক হয়, যাই হোক না কেন, ফাঁপার ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াবে? ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারব? দেখো এখান থেকে আমরা ফাঁপা অর্ধগোলক বা ফাঁপা গোলকের, প্রথমে ফাঁপা গোলকের আয়তন যদি আমরা বলি,
ফাঁপা গোলকের আয়তন, ফাঁপা গোলকের আয়তন, ফাঁপা গোলকের আয়তন কত হবে? ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, এই যে আর কিউবের জায়গায় ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, এত কি ঘন একক। তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব এত ঘন একক। ওকে, এটা হচ্ছে কার আয়তন? ফাঁপা গোলকের আয়তন। যখন ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ কত? ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর অন্তর্ব্যাসার্ধ কত? অন্তর্ব্যাসার্ধ স্মল আর। ঠিক আছে, এটা মাথায় হয়ে গেল ফাঁপা গোলক। এবার চলে আসি আমরা ফার্স্ট কোশ্চেন দেখি 12তে আমাদের টোটাল কোশ্চেন আছে কতগুলো? দেখি 12তে টোটাল কোশ্চেন আছে 14টা বড় কোশ্চেন, আর তারপর এমসিকিউ আছে। আমরা চেষ্টা করব আজকের ক্লাসে সব কোশ্চেনগুলোই করার, তবে বড় কোশ্চেনগুলো যেগুলো ক্যালকুলেশন একটু বেশি, সেই কোশ্চেনগুলো আমরা জাস্ট ধরিয়ে দিয়ে ক্যালকুলেশনটা তোমাদের জন্য ছাড়বো। ক্যালকুলেশন করে তোমরা কমেন্ট সেকশনে বলবে যে স্যার এটার উত্তর এটা এসছে, এটার উত্তর এটা এসছে। এভাবে কমেন্ট সেকশনে তোমরা ক্যালকুলেশন করে কিন্তু জানাবে, আর না হলে এই ফুটবলটা ছুঁড়ে মারবো। ঠিক আছে, চলো তাহলে ক্যালকুলেশন করে তোমরা প্রত্যেকে কিন্তু জানাবে কমেন্ট সেকশনে। প্রথমেই আসি, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধ কত? 10.5 সেমি। তাহলে আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু 10.5 সেমি দেওয়া আছে বা গিভেন আর ইকুয়াল টু কত? 10.5 সেমি। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি রে বাবা? সমগ্র তলের 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই ইন্টু 10.5 তার হোল স্কোয়ার। তাহলে 4 ইন্টু পাই মানে 22/7, 10.5 মানে 10.5 ইন্টু 10.5, স্কোয়ার আছে 10। চলো কত হচ্ছে? कितना रहा है बेटा? 7 দিয়ে কাটলে 7 কে 7, 3 5 7 35, 15। আর কিছু কাটছে? 3 5 15, 5 দোকানে 10, 2 দিয়ে কাটলে 2, তাহলে 22 আর 2 44 ইন্টু 3, তাহলে 3 দোকানে 6, 6 আর 22, 6 দোকানে 12, 2 হাতে থাকে 1, 6 দোকানে 12 1 13, 132 ইন্টু 105 বাই কত? 10। এত কি বর্গ একক। তাহলে 132 ইন্টু 105 গুণ করে দাও বাই 10 বর্গ একক। বলো পারবে কি পারবে না? পরদেশিয়া, চলো পারতে হবে। এরপর পরের অঙ্ক, তাহলে ক্যালকুলেশন করে কমেন্ট সেকশনে বলবে। একটি চামড়ার বল তৈরি করতে, ধরো এই বলটা চামড়ার, তাহলে একটি চামড়ার বল তৈরি করতে, এই যে বলটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.520 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে কত টাকা লেগেছে বাবা? 431.20 টাকা। প্রতি বর্গ সেমিতে কত টাকা লেগেছে? এসি রিমোট কোথায় বলতো? তো ঠান্ডা লেগে যাবে এবার। এসি রিমোট গেছে ঘেঁটে। আচ্ছা ওয়েট, পেয়ে গেছি রিমোট। আপাতত ঠান্ডা, আমরা বল নিয়ে দেখাবো খেলা। চলো, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে। তাহলে এখন বিষয় হচ্ছে টোটাল বলটা করতে 431.20 টাকা লেগেছে। এক বর্গ সেমিতে 17.50 টাকা, তাহলে 17.50 টাকা খরচ হয়। 17.50 টাকা খরচ হয় কত বর্গ সেমিতে? এক বর্গ সেমিতে। তাহলে 17.50 টাকা খরচ হয় এক বর্গ সেমিতে। 1 টাকা খরচ হয় কত বর্গ সেমিতে?
1/17.50 বর্গ সেমিতে। তাহলে তোমার 431.20 টাকা খরচ হয়। 431.20 বাই 17.50 বর্গ সেমিতে। 431.20 তো টোটাল বলটা বানাতে খরচ হয়। তাহলে কত বর্গ সেমিতে? এত বর্গ সেমিতে। তাহলে এটাই কি সমগ্র তলের ক্ষেত্রফল। বর্গ সেমি মানে তো সমগ্র তলের এই ক্ষেত্রফল। আর 431 টাকা খরচ হয় কত বর্গ সেমিতে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘেচুক ফুচুক 0 0 175 আর 4312। তাহলে 175কে কত দিয়ে গুণ করলে 4312 হয়। 175কে কত দিয়ে গুণ করলে 4312 হয়। আচ্ছা, 8 দিয়ে দিলে 50টা 40, না 8 9 হবে না, 18 17 175 আর 4312। তাহলে 4312 আর 175 কাটাকুটি করতে হবে তোমাকে। চলো, 4312 ভাগ 175। পরিমিতির অঙ্কে এটাই সবচেয়ে বড় সমস্যা। 24.64 বলছে। 4312 বাই 175 24.64 এত বর্গ সেমি। বা তুমি এক কাজ করতে পারো, তুমি এটাই রেখে দাও, 4000 দরকার নেই, 4312 বাই 175 বর্গ সেমি। এবার এটা সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? ধরি বলটির ব্যাসার্ধ কত ধরে নিচ্ছে? আর তাহলে শর্তানুসারে আমরা কত লিখতে পারি? শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 4312 বাই 175। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 4312 175। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 4312 বাই 175 इंटू 7/22 इंटू 1/4। তাহলে कितना आ रहा है बेटा? 22 দিয়ে দিলে 175, 7 দিয়ে দিলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 3 35, 5 7 35, 7 দিয়ে দিলে 25 হয়ে যাচ্ছে। আচ্ছা, 4 দিয়ে দিলে এটা কাটছে, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 একে 4, 0 4 7 28, 3 32, 4 8 32, 1078। এবার 1078কে 22 দিয়ে কাটলে 22 5 কুড়ি 100, 1078 11 দিয়ে দিলে 11 9 11 99, 8 11 88, আর 11 দিলে 2, তাহলে 2 দিয়ে দিলে আবার কত হচ্ছে? 4 18 9 49। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত? 49/25। তাহলে 49/25 মানে কত? আর স্কোয়ার ইকুয়াল টু 49, 7 স্কোয়ার মানে 49, আর 25 মানে 5। তাহলে কত হয়ে যাচ্ছে? অতএব আর ইকুয়াল টু 7/5। তাহলে আর ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? আর ইকুয়াল টু 7/5। তাহলে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে এত টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আর 7/5। তাহলে অতএব বলটির ব্যাস কত? বলটির ব্যাস ইকুয়াল টু 7/5 ইন্টু 2 ইকুয়াল টু 14/5। এত কি? এত বর্গ একক। বর্গ একক। এতে একক তো বলেনি। একক, ও সেমি, বর্গ সেমি, সরি সেমি বলা আছে, তাহলে বর্গ সেমি। আরে ব্যাস নাকি বর্গ সেমি? শুধু সেমি। ব্যাস কখনো বর্গ সেমি হয়? ভুলভাল লিখছি, শুধুমাত্র সেমি, শুধুমাত্র সেমি। তাহলে কি পেয়ে গেলাম? 14/5 সেমি। তাহলে 14/5 সেমি উত্তর আছে কিনা একটু দেখে নাও। 2-এর দাগের প্রবলেম, কোষে দেখি 12, কোষে দেখি 12-র 2-এর দাগের প্রবলেম, 14/5 উত্তর আছে কিনা দেখে নিচ্ছি। 14/5 মানে 5 দুগুণে 10, 4 5 8 2.8, ঠিক আছে।
চলো 3 দাগ, স্কুলে শটপট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে? শটপট খেলা জানো, এরকম বল নিয়ে এইভাবে ছোড়ে শটপট। স্কুলের স্পোর্টসে তোমরা যদি দেখো শটপট খেলা তোমরা দেখতে পাবে যে স্কুলের স্পোর্টসে শটপট হয়। তাহলে সেখানে এখন বিষয় হচ্ছে যে শটপট খেলাতে যে বল ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে? তাহলে এই পুরো বলটাতে, এই যে লোহার বল ছোড়া হয় শটপট খেলার সময়, এরকমভাবে নিয়ে এরকমভাবে ছোড়ে, তো এই লোহার বলটাতে কত ঘন সেমি লোহা আছে, মানে আয়তন চাই। তাহলে আমার ব্যাস কত দিয়েছে, বলটির ব্যাস কত দিয়েছে বাবা? ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি দেওয়া আছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু 7 সেমি। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য যদি 7 সেমি হয় তাহলে আমরা কি করব, কত ঘন সেমি লোহা আছে, তাহলে অতএব বলটির ব্যাসার্ধ, তাহলে বলটির ব্যাসার্ধ কত হবে? 7/2 সেমি। অতএব বলটির ব্যাসার্ধ কত হবে? 7/2 সেমি। এবার তাহলে অতএব আয়তন কত হবে? অতএব বলটির আয়তন, বলটির আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব, মানে 7/2 তার হোল কিউব এত ঘন সেমি। 4/3 পাই 7/2 তার হোল কিউব ঘন সেমি। তাহলে কত পেয়ে যাচ্ছি? 4/3 ইন্টু 7/2 তার হোল কিউব, 7 গুণ 7 গুণ 7, 2 গুণ 2 গুণ 2 ইন্টু 22/7। 7 7 কাটছে, 7 ভাই চম্পা জাগরে, 2 2 কাটছে, 2 দিয়ে দিলে 11, তাহলে 11 আর এদিকে 7, 7 11 77, আর কত হয়ে যাচ্ছে? 7 11 77 ইন্টু 7, 77 ইন্টু 7, তাহলে 77 7, 7 7 49 9, হাতে থাকে 4, 7 7 49 4 50 53, 539/3 ঘন সেমি। 539/3 ঘন সেমি। তাহলে আয়তন কত পেয়ে গেলাম? 539/3 ঘন সেমি। ঠিক আছে, এবার এটাকে তুমি আরো ভাগ করে লিখতে পারো বা এইভাবে রেখে দিতে পারো। এই ধরনের দেখো আমাদের এই অঙ্কগুলোতে শুধু ফর্মুলা বসালেই অঙ্ক হয়ে যাচ্ছে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা ক্যালকুলেশন। পরিমিতির অঙ্ক করতে গেলে কোথায় আটকাবে ছাত্রছাত্রীদের? ক্যালকুলেশনে আটকাবে। এই ক্যালকুলেশনটা যদি কেউ বুঝতে পারে তাহলে তার কাছে জলবাদ। ঠিক আছে, ক্যালকুলেশন নিজের থেকে করা প্র্যাকটিস করো বাবু, ক্যালকুলেশন নিজের থেকে করা প্র্যাকটিস করো। 4টা 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করে তা নির্ণয় করো। একটা জলের আছে, আর্কিমিডিস কি বলেছিল মনে আছে? এই ধরো তার জলতলের উচ্চতা আছে, একটা নিরেট গোলককে যদি এই জলের মধ্যে সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হয়, সম্পূর্ণরূপে জলের মধ্যে নিমজ্জিত করা হয়, তাহলে জলতল কিছুটা উঠবে, কিছুটা উঠবে। এবার এই যে জলতল উঠছে, এই যে ওঠা জলতলের আয়তন আর এই যে বলের আয়তন, এই যে গোলকের আয়তন, এই দুটো কি হবে? সেম হবে না? আমরা আর্কিমিডিসের নীতি তো তাই পড়েছিলাম যে একটা বস্তুকে জলে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হয় তার আয়তন এবং বস্তুর আয়তন পরস্পর সমান হয়। তাহলে এখন আমার বলেছে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তাহলে যে জলটা অপসারিত করছে তার আয়তনটা অ্যাকচুয়ালি কি? বস্তুর আয়তন। তাহলে এই বস্তু বা গোলকের আয়তনটা বের করলেই গল্প শেষ। চলো, গল্প শেষ, বাংলা দেশ। তাহলে গোলকের ব্যাস কত দেওয়া আছে? গোলকের ব্যাস কত দেওয়া আছে? 28 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ কত? অতএব গোলকটির
ব্যাসার্ধ কত বাবা 28/2 মানে কত হয়ে যাচ্ছে 14 সেমি। তাহলে ব্যাস 28 সেমি, ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে ব্যাসার্ধ 14 সেমি। এইবার তাহলে অতএব গোলকটির আয়তন কত? গোলকটির আয়তন কত? অতএব গোলকটির আয়তন ইকুয়াল টু আমরা কত পাবো? গোলকটির আয়তন ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব, হোয়াট ইজ আর? 14, তাহলে 14 কিউব। এত কি ঘন সেমি। স্যার কি পেয়ে যাচ্ছি 4/3 ইন্টু 22/7, 14 কবার 14 14 14, 7 দুগুণে 14, কত হয়ে যাচ্ছে স্যার? 4 দুগুণে 8 ইন্টু 22 ইন্টু 14 ইন্টু 14, টোটালটা বাই 3। ক্যালকুলেশন তো আর কিছু করার নেই, জাস্ট গুণ করে দিয়ে উপরে নিচে 3-এর সাথে ভাগ করে দিয়ে পয়েন্টে উত্তর আসবে কত ঘন সেমি। ঠিক আছে, বা পয়েন্টে না রেখে তুমি এভাবেও রাখতে পারো। উত্তরটা দেখে নিও কিভাবে দিয়েছে। ওকে বাবা, যাই পরেরটাতে। চলো, এটা আর্কিমিডিসের নীতিই তো, নাকি ভুল বললাম? যাই হোক, তাই তো পড়েছিলাম ছোটবেলায় ফিজিক্যাল সায়েন্সে। কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। প্রথমে ব্যাসার্ধ 7 সেমি, পরে ব্যাসার্ধ 21 সেমি। তাহলে যখন ব্যাসার্ধ 7 সেমি তখন ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কোয়ার মানে 7 স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে 4 পাই 7 স্কোয়ার বর্গ সেমি। আবার যখন ব্যাসার্ধ 21 সেমি তখন ক্ষেত্রফল 4 পাই 21 স্কোয়ার বর্গ সেমি। আর ক্ষেত্রফল তো তাই হয় 4 পাই আর স্কোয়ার। তাহলে আর তো 7 আর 21 বলে দিয়েছে। তাহলে বলেছে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে অতএব বেলুনটি পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 4 পাই 7 স্কোয়ার ইস টু 4 পাই 21 স্কোয়ার। তাহলে 4 পাই কেটে যাচ্ছে, 7 স্কোয়ার টু 21 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার মানে 7 গুণ 7, 21 স্কোয়ার মানে 21 গুণ 21, 3 সাথে 21, 3 সাথে 21। উপরে কিছু নেই মানে 1 আছে, নিচে 3 তিরিকে 9, 1:9 ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে বেলুনটির পূর্বের ও পরের আয়তন অনুপাত কত? 1:, পূর্বের ও পরের ক্ষেত্রফলের অনুপাত 1:9। পূর্বের ব্যাসার্ধ 7, পরের ব্যাসার্ধ 21, তাহলে পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:9। চলো, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে কত বর্গ সেমি পাত লেগেছে? 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে এই হলো বাটি, মারো একটু চাটি, হয়ে যাবে বাটিতে খাঁটি। চলো, এই বাটি আমি জাস্ট উল্টো করেছি, বাটির ছবিটা উল্টো। এখন এই বাটিটা তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। আচ্ছা, বাটিটার সমগ্র তলের ক্ষেত্রফল নাকি বাটিটার পার্শ্বতল বক্রতলের ক্ষেত্রফল?
আরে ভাই বাটির তো বক্রতলই হচ্ছে, ভিতরটা তো ফাঁপা, মানে এখানে এইটা তো বৃত্তাকার ফাঁপা, তাহলে বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু এটা। চলো তাহলে ধরি বাটিটির ব্যাসার্ধ, মুখের ব্যাসার্ধ, ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি, বাটিটির মুখের ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। তাহলে শর্তানুসারে আমরা কত লিখতে পারি, শর্তানুসারে আমরা কত লিখতে পারি বাবা, 2 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত, 127.2/7। শর্তানুসারে আমরা কি লিখতে পারি, 2 পাই আর স্কোয়ার ইকুয়াল টু, এই রে 2 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত, 127.2/7। বেশি চালাকি মারতে গেলে এরকমই হয়। আচ্ছা এবার আর স্কোয়ারটা কত, তাহলে 2 পাইটা ওপারে চলে যাবে। আচ্ছা 127.2/7, 127 ইন্টু 7 গুণ করে দাও, 7 7 49 9 4 7 2 14 4 18 8 হাতে থাকে 1 সাথে 7 থাকে 8। ঠিক আছে 889, তার সাথে আবার 2 যোগ করছি, তাহলে 890 891/7, এটা আর স্কোয়ার। স্যার তাহলে মুখের 891/7 ইন্টু পাইটা এপারে আসলে 7/22 ইন্টু 2টা এপারে আসলে 1/2, 7 7 কাটছে, 22 আর 891, তাহলে আর স্কোয়ার 11 দিয়ে দিলে 8 11 88, 11 কে 11 81, 11 দিয়ে দিলে 2, তাহলে 81/2 ইন্টু 2 মানে 4, তাহলে আর স্কোয়ার যদি 81/4 হয় আর কত হবে, 9/2। তাহলে আর কত হবে বাটিটির মুখের, আচ্ছা আর মানে ব্যাসার্ধ পেলাম, তাহলে অতএব বাটিটির মুখের ব্যাসার্ধ 9/2, অতএব বাটিটির মুখের ব্যাসার্ধ 9/2, তাহলে অতএব ব্যাস ইকুয়াল টু কত হবে, 9/2 ইন্টু 2, এত কি একক, তাহলে 9/2 ইন্টু 2 মানে 2 কেটে যাচ্ছে 9, একক না সেমি, সেমি, তাহলে কত হয়ে যাচ্ছে 9 সেমি। কিতনা রায় বাবা, 9 সেমি। তাহলে ব্যাস কত সেমি, ব্যাস হয়ে যাচ্ছে 9 সেমি। ওকে ব্যাস কত, 9 সেমি। চলো এরপর কোথায় যাও, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল লিখি। তো দুটোই তো তোমার দেখো, নিরেট গোলার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তার আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। চলো চড়ইবতী আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। দেওয়া আছে ব্যাসার্ধ কত, দেওয়া আছে ব্যাসার্ধ ইকুয়াল টু কত দেওয়া আছে, 2.1 সেমি। গোলকের চ্যাপ্টার খুব সোজা চ্যাপ্টার, এই গোলকে কত ঘন সেমি লোহা আছে, তাহলে অতএব গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তন কত হবে, 4/3 পাই 2.1 তার হোল কিউব এত ঘন সেমি। তাহলে কত পেয়ে যাচ্ছি, 4/3 পাই মানে হচ্ছে 22/7, 2.1 কতবার, 2.1 ইন্টু 2.1, তুলে দিলে 10, তুলে দিলে 10, তুলে দিলে 10, কত হয়ে যাচ্ছে স্যার, 3 7 21 গেল কেটে, তাহলে 4 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 21 বাই 10 ইন্টু 10 ইন্টু 10। ওকে স্যার, ওকে তাহলে উপরেরটা গুণ করে দিয়ে 10 ইন্টু 10 ইন্টু 10 মানে 3 ঘর আগে 10, এত কি ঘন সেমি, ঘন। স্যার এটা কি হয়ে গেল, গোলকের আয়তন। তাহলে এবার আমরা কি বের করব, বক্রতলের ক্ষেত্রফল। আবার বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে,
বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার মানে 2.1 তার হোল স্কোয়ার। স্যার 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 2.1/10 2.1 এই সরি পয়েন্টটা তুলে দিলে হলো 7 দিয়ে দিলে 3 সাথে 21। তাহলে কত হয়ে গেল? 3 4 12 ইন্টু 22 ইন্টু 21 বাই 10 ইন্টু 10 দ্যাট ইজ 100। তাহলে এটা আমরা কত পেয়ে যাচ্ছি দেখে নেব। ঠিক আছে, এই দুটো ক্যালকুলেশন করে, এটা কিন্তু ঘন সেমি আর এটা যেটা পাবো সেটা হচ্ছে বর্গ সেমি। তাহলে বের করতে পারবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 8-এর দাগের প্রবলেমে চলে এসো আমরা। তাহলে 8-এর দাগের প্রবলেমে চলে আসি। 8-এর দাগের প্রবলেমে আমরা চলে আসি। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে এই গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত সেমি? 14 সেমি। দেওয়া আছে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত সেমি? 14 সেমি। তাহলে অতএব নিরেট সীসার গোলকটির ব্যাসার্ধ, অতএব নিরেট সীসার গোলকটির ব্যাসার্ধ, নিরেট সীসার গোলকটির ব্যাসার্ধ 14/2 সেমি, দ্যাট ইজ 7 সেমি। তাহলে নিরেট সীসার গোলকটির ব্যাসার্ধ কত? 14/2 সেমি, দ্যাট ইজ 7 সেমি। এইবার তাহলে অতএব নিরেট সীসার গোলকটির আয়তন কত? 14/2 7 সেমি। তাহলে আয়তন কত? 4/3 পাই 7 কিউব, এত ঘন সেমি। এইটা গেল আয়তন। এরপর এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে তা হিসাব করে লিখতে বলেছে। কত সেমি ব্যাসার্ধের? 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে নিরেট গোলকে এই গোলকটি গলিয়ে যে নিরেট গোলক পাওয়া যায় তার আয়তন, এই গোলকটি গলিয়ে যে নিরেট গোলক পাওয়া যায় তার আয়তন কত হবে? 4/3 পাই 3.5 তার হোল কিউব, এত ঘন সেমি। তাহলে আমরা কতগুলো এরকম গোলক পাবো? আমাদের মূল গোলক অর্থাৎ বড় যে গোলকটা তার আয়তন এটা পেয়েছি। এবার এই বড় গোলকটাকে গলিয়ে কতগুলো ছোট গোলক পাওয়া যাবে। তাহলে কি করব? বড় গোলকের আয়তন বের করছি, ছোট গোলকের আয়তন বের করেছি, এটা বাই এটা করলেই হয়ে যাবে, কতগুলো নিরেট গোলক পাওয়া যাবে। তাহলে অতএব ছোট গোলকের সংখ্যা কত হবে বাবা? 4/3 পাই ইন্টু 7 কিউব বাই 4/3 পাই 3.5 তার হোল কিউব। 4/3 পাই কাটলো, 7 কিউব মানে 7 7 7, 3.5 তার হোল কিউব মানে 3.5 3.5 3.5। তাহলে আমার 3.5 দিয়ে 7 কাটলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 8টি। কি করে হচ্ছে বলতো বাবা? 3.5 এর তো ডবল 7, তাহলে 3.5 এর ডবল যদি 7 হয়, 7কে আমি লিখতে পারি 3.5 ইন্টু 2।
এই 7কে 3.5 ইন্টু 2, এই 7কেও 3.5 ইন্টু 2। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে 3.5 3.5 3.5 কেটে যাচ্ছে, 2 2 2 থেকে যাচ্ছে 8। তাহলে কটা নিরেট, এই কটা ছোট গোলক পাওয়া যাবে? একটা বড় নিরেট গোলককে গলিয়ে কটা ছোট গোলক পাওয়া যাবে? 8টি ছোট গোলক পাওয়া যাবে। তাহলে ছোট গোলকের সংখ্যা 8, ছোট গোলকের সংখ্যা 8 বালাই 60। বলো, एनी प्रॉब्लम है तो बताइए मुझे। किसी का कोई शक है, कोई प्रॉब्लम है तो बोलो। কারো কোনো সমস্যা, প্রবলেম হ্যাজ, এভরি প্রবলেম হ্যাজ এ ডেফিনাইট সলিউশন। প্রত্যেকে যারা যারা দেখছিস কারো কোনো প্রবলেম থাকলে বল। 8এরটা হল, কমেন্ট সেকশনে জানাবি। এবার 9এরটা, 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকের ব্যাসার্ধ কত? ধরি সলিউশন, ধরি বড় গোলকে ব্যাসার্ধ ইকুয়াল টু কত? ধরি বড় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে 3টে ছোট গোলককে গলিয়ে একটা বড় গোলক বানানো হচ্ছে। তাহলে 3টে ছোট গোলকের আয়তনের সমষ্টি যা হবে একটা বড় গোলকের আয়তন তাই হবে। তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি? 3টে ছোট গোলক, তাহলে 4/3 পাই, প্রথমটা কত? 3 কিউব প্লাস 4/3 পাই, তারপরটা কত? 4 কিউব প্লাস 4/3 পাই, তারপরটা কত? 5 কিউব ইকুয়াল টু কত? 4/3 পাই আর কিউব। তাহলে কত পেয়ে যাচ্ছি? 3টে ছোট গোলকের আয়তনের যোগফল ইকুয়াল টু বড় গোলকের আয়তন। তাহলে 4/3 পাই কমন নিয়ে নিলে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ইকুয়াল টু 4/3 পাই কমন নিয়ে নিলে কত হচ্ছে? আর কিউব। তাহলে অতএব আর কিউব ইকুয়াল টু কত? 3 কিউব মানে 9, 4 কিউব মানে 64, 125। 125, 120 আর 60, 180, 180 আর এদিকে হচ্ছে 4 আর 5 9, 180 আর তারপরে 9 হচ্ছে 189, 90, 198। 198 মানে আর কিউব, আর কিউব হলো 198 পেলাম। তাহলে 198 মানে কত? কতর কিউব? 7-এর কিউব কত হচ্ছে? 7 7 49 ইন্টু 7, 7 নং 63, 3 6 4 7 28, অনেক বেশি হয়ে যাচ্ছে। 5-এর কিউব মানে 125, 6-এর কিউব মানে কত? 36 ইন্টু 6, 6 ছক 36-এর 6 হাতে থাকে 3, 3 ছক 18, 3 20 21, 216 হয়ে যাচ্ছে। তাহলে আর কিউব মানে কতর কিউব? 198। তাহলে তোমার অ্যান্সারটা কত দেওয়া আছে? 9-টা কষে দেখি 12, কষে দেখি 12 9-এর প্রবলেম। 6 সেমি, 6 আসছে 125। ও বাবা, 3-এর কিউব মানে কি ভুলভাল লিখেছি, 3-এর কিউব মানে 9 লিখে দিয়েছি, 3-এর কিউব মানে 27। তাহলে এটা 216ই হবে, ঠিক হ্যাঁ। তাহলে 216 মানে আর কিউব ইকুয়াল টু 6-এর কিউব, সেটাই ভাবছি। তাহলে আর ইকুয়াল টু 198 তো কারোর কিউবই হয় না। তাহলে আর ইকুয়াল টু কত পেলাম? আর ইকুয়াল টু 6। তাহলে অতএব বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। অতএব বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেমি? বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। এরপর চলো কাটিয়ে সকল ভয়, উত্তর যখন 6। এর পরের প্রবলেমটা কি দেওয়া আছে বাবা? একটি অর্ধগোলাকৃতি
গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, অর্ধগোলাকৃতি গম্বুজ, এই গম্বুজের ভূমিতলের ব্যাস কত বলেছে? ভূমিতলের ব্যাস 42 ডেসিমিটার। তাহলে ভূমিতলের ব্যাস 42 ডেসিমিটার মানে ভূমিতলের ব্যাস দেওয়া আছে, ভূমিতলের ব্যাস ইকুয়াল টু 42 ডেসিমিটার। তাহলে ভূমিতলের ব্যাস যদি 42 ডেসিমিটার হয় তাহলে ভূমিতলের ব্যাসার্ধ কত? অতএব ভূমিতলের ব্যাসার্ধ কত হবে? ভূমিতলের ব্যাসার্ধ 42/2, দ্যাট ইজ 21 ডেসিমিটার। ভূমিতলের ব্যাসার্ধ কত? 21 ডেসিমিটার। এইবার আমরা কি করব? অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ পেলাম 21 ডেসিমিটার। উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়ে? তাহলে মিটার, কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টিমিলি। তাহলে আমরা এই ডেসিমিটারটাকে কিসে আনবো? মিটারে আনবো। তাহলে এক ঘর আগে আসছে 10 দিয়ে ভাগ, তাহলে 2.1 মিটার। কেননা আমাদের শেষে মিটারে চেয়েছে, প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে কত টাকা। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ পেয়ে গেলাম। অতএব গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল, মানে বক্রতল মানে তো পুরো অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করছি। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হবে? कितना आ रहा है? 4 पाई r स्क्वायर, दैट इज 2.1 তার হোল স্কয়ার। এত কি? বর্গ মিটার। এত বর্গ মিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার এটাকে ক্যালকুলেশন করলে 4 × 22/7, 2.1, 2.1, পয়েন্ট তুললে 10, পয়েন্ট তুললে 10, 3 × 7 = 21। কত পেয়ে যাচ্ছি? 3 × 4 = 12 × 22 × 21 বাই কত? 100। 12 × 22 × 21 বাই 100। কত পেয়ে যাচ্ছি বক্রতলের ক্ষেত্রফল? এটাই রেখে দিই আমরা, অসুবিধা নেই। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় ক্যালকুলেশন যত কম করতে হয় সেটা চেষ্টা করব। তাহলে 1 বর্গমিটারে কত টাকা খরচ হয়? 35 টাকা। আর এটা কত? এই পুরো বর্গমিটারে কত টাকা? তাহলে 1 বর্গমিটারে রং করতে খরচ হয় 35 টাকা। তাহলে 1 বর্গমিটারে 35 টাকা, তাহলে এত বর্গমিটারে 12 × 22 × 21 বাই 100 বর্গমিটারে খরচ হয়। 12 × 22 × 21 বাই 100 × 35 টাকা। ঠিক আছে? কত হয়ে যাচ্ছে দেখো তো? 12, 22, 21, 35। এত বড় গুণ? 12, 22, 21, 35, 194040। তাহলে 1940.4, 1940.4 এত টাকা, 1940.4 টাকা। চল কষে দেখি 12, দশেরটা। অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হয়েছে, উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়ে? 1940.4 টাকা। এখানে দিয়েছে 970 টাকা 20 পয়সা। 970 টাকা 20 পয়সা কি করে আসবে বাবা? 1 বর্গমিটারে খরচ হয় এত। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার। তাহলে 21 ডেসিমিটারকে মিটারে আনলে 2.1 মিটার। এক ঘর আগে আসছে, তাহলে ঠিকই আছে। বক্রতলের ক্ষেত্রফল 4 পাই 2.1 তার হোল স্কয়ার, 4 × 22/7 × 21/10, 21/10।
3 4 12 ইন্টু 22 ইন্টু 21 বাই 100। ঠিকই তো আছে সব কিছু। 12 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 35। 12 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 35, এটাই তো আসছে বাবা। দেখেছিস ব্লান্ডারটা কোথায় করে রেখেছি? ব্লান্ডারটা হচ্ছে যে বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমি 4πr² করেছি। কি অবস্থা, পুরো আস্ত ছাগল হয়ে গেছি। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr², কি করে করলাম 4πr²? ধুস। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 12 জায়গায় 6 হচ্ছে। হায় রে, তাহলে পুরোটা অর্ধেক হয়ে যাবে। এখানে 6 ইন্টু 22 ইন্টু 21 35 টাকা। তাহলে 1940 অর্ধেক। তাহলে 1940 অর্ধেক মানে যেটা এরা উত্তর দিয়েছে সেটাই হবে 970 টাকা 20 পয়সা। এই যে উত্তরটা দিয়েছে 970 টাকা 20 পয়সা দিয়েছে তো। 970 টাকা 20 পয়সা। 970 টাকা 20 পয়সা। এরপর 11, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত সেমি আর কত সেমি বলেছে? দুটি ফাঁপা গোলক, তাদের ব্যাসের দৈর্ঘ্য এত আর এত। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত আমাদের নির্ণয় করতে বলেছে। দুটো ফাঁপা গোলক তো, তা ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য আমাদের বলেছে যে 21 সেমি আর 17.5 সেমি। তাহলে তোর ফাঁপা গোলকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে ফাঁপা গোলকের ক্ষেত্রে তার সমগ্রতলের ক্ষেত্রফল যেটা হবে সেটাই অ্যাকচুয়ালি কি, তার যতটা পাত লেগেছে সেটাই। তার কারণ তার ভিতরে তো আয়তন দরকার নেই, তার কারণ ভিতরে তো কিছু নেই। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে। অর্থাৎ প্রথমটার ব্যাস 21, তাহলে 4πr²। দেখ প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr²। তাহলে আর মানে কত? 21/2 তার হোল স্কোয়ার। আর পরেরটার কত? 4π 17.5/2 17.5/2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? 4π কাটছে, তাহলে 21/2 তার হোল স্কোয়ার বাই 17.5/2 তার হোল স্কোয়ার। 2 এর স্কোয়ার কেটে যাচ্ছে। 21 স্কোয়ার মানে 21 ইন্টু 21, আর নিচে 17.5 ইন্টু 17.5। দশমিকটা উঠে গেলে 175, এই সরি 10, এক ঘর আগে আছে, দশমিকটা উঠে গেল 10। 21 দিয়ে দিলে 3 7 দিয়ে দিলে 3 7 21, 7 দিয়ে দিলে 7 দুগুণে 14, 5 7 35, 7 দিয়ে দিলে কত হচ্ছে? 3 7 21 25, 10 দিয়ে দিলে 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে দিলে 5 দুগুণে 10। তাহলে কত পেয়ে যাচ্ছি? 3 ইন্টু 2 ইন্টু 2 বাই 25, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, দুগুণে 36 বাই 25। 36:25 দেখো তো 36:25 আছে কিনা একটু দেখে নাও। 36:25 আই থিঙ্ক শিওর আছে। তোমাদের কোষে দেখি 12, 36:25 একদম পারফেক্ট। চলো এরপর তাহলে আমরা 12 দাগের প্রবলেমটাতে যাব। 12 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে? একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো, একটা ধাতব গোলক আছে তার উপরিতলটা এমনভাবে কেটে নিচ্ছে যাতে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হয়। ধরি নতুন গোলকের ব্যাসার্ধ কত? নতুন গোলকটা তো আগের গোলকের থেকে কিছুটা হলেও ছোট, তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু স্মল আর একক। এবং পুরাতন গোলকে
ব্যাসার্ধ। পুরাতন গোলকের ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আর একক। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ স্মল আর একক এবং পুরাতন গোলকের ব্যাসার্ধ বা হ্যাঁ পুরাতন গোলকই বলতে পারো ক্যাপিটাল আর একক। তাহলে অতএব নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই স্মল আর স্কয়ার, এত কি বর্গ একক। আর পুরাতন গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার বর্গ একক। এইবার আমরা কি করব? 4 পাই স্মল আর স্কয়ার 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার বর্গ একক। শর্তানুসারে আমাদের কি দিয়েছে? নতুন গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা কি বলেছে? পুরাতন গোলকের অর্ধেক, অর্থাৎ 4 পাই স্মল আর স্কয়ার ইকুয়াল টু হাফ অফ 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে এখান থেকে 4 পাই কেটে যাচ্ছে, ক্যাপিটাল আর স্কয়ার বাই স্মল আর স্কয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 2/1। তাহলে এখান থেকে ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়াল টু √2/1। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি? ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর √2। এবার বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর স্কয়ার, এই 4/3 পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস 4/3 পাই স্মল আর স্কয়ার, এই আর স্কয়ার আর কিউব, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব। তার কারণ আমাদের কেটে নেওয়া অংশ কতটা? কেটে নেওয়া অংশ কতটা? কেটে নেওয়া, এখন কেটে নেওয়া অংশের আয়তন, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কতটা? আগে একদম শুরুতে আয়তন কত ছিল? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এখন আয়তন কত? 4/3 পাই স্মল আর কিউব। তাহলে 4/3 পাই কমন চলে গেলে ক্যাপিটাল আর মানে কত? আর √2 তার হোল কিউব মাইনাস আর কিউব। তাহলে আর কিউব কমন চলে যাচ্ছে, তাহলে 4/3 পাই আর কিউব কমন চলে যাচ্ছে, কত হচ্ছে? √2 কিউব, মানে √2 কিউব মানে √2 মানে 2√2 মাইনাস 1। এটা হলো। আর নতুন গোলকের অবশিষ্ট গোলক মানে তো নতুন গোলক, তাহলে নতুন গোলকের আয়তন কত? আমরা তো লিখেছি নতুন গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। তাহলে এটার সাথে এটার অনুপাত চেয়েছে, তাহলে অতএব অনুপাত কত হবে? অনুপাত কত হবে? 4/3 পাই আর কিউব 2√2 মাইনাস 1, 4/3 পাই আর কিউব ঘ্যাঁচ ঘ্যাঁচ 2√2 মাইনাস 1 ইস টু 1, 2√2 মাইনাস 1 ইস টু 1। তাহলে অনুপাতটা কত পেলাম? 2√2 মাইনাস 1 ইস টু 1। দেখো তো অ্যান্সার দেখে নাও 2√2 মাইনাস 1 ইস টু 1 আছে কিনা। 2√2 মাইনাস 1 ইস টু 1 একদম ঠিক আছে। এরপর দুটো বড় কোশ্চেন আছে, তারপর তো এমসিকিউ সত্য মিথ্যা এগুলো আছে। আর দুটো বড় কোশ্চেন কি কি আছে? 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাহলে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে কি করা হয়েছে? 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকে তো তোমার বৃত্তাকার ছিদ্র করতেই হবে, না হলে গোলকটা দাঁড়িয়ে থাকবে কিসের উপর? তাহলে এখানে একটা দুটো বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, ওই যে স্ট্যান্ডটা দাঁড় করানোর জন্য, বেসিক্যালি স্ট্যান্ডটা দাঁড় করানোর জন্য। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, মানে যে ছিদ্র বাদে তাহলে বাকিটা। এইবার 14 সেমি দৈর্ঘ্যের ব্যাস, তাহলে ভূগোলকটির ব্যাসার্ধ কত? ভূগোলকটির ব্যাস 14, তাহলে ভূগোলকটির ব্যাসার্ধ কত? ভূগোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেমি। ব্যাস যদি 14 সেমি হয় তাহলে ব্যাসার্ধ 7 সেমি। এইবার
তাহলে অতএব ব্যাসার্ধ তো 7 সেমি, তাহলে অতএব আমরা কি করব, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.5 সেমি। তাহলে ব্যাসার্ধ 7 সেমি, দুটি বৃত্তাকার ছিদ্র ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে অতএব ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে, 4 পাই আর স্কয়ার, তাহলে 7 এত কি বর্গ সেমি, 4 পাই 7 স্কয়ার বর্গ সেমি। এটা কি, ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল। ওকে স্যার, এবার কি করবেন স্যার, अब क्या करेगा बेटा, বলছে দুটো ভূগোলকটির অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাহলে বৃত্তাকার ছিদ্রদ্বয়ের ক্ষেত্রফল, বৃত্তাকার ছিদ্রদ্বয়ের ক্ষেত্রফল, বৃত্তাকার ছিদ্রদ্বয়ের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, বৃত্ত তো তাহলে 2 ইন্টু দুটো বৃত্ত তাহলে পাই আর স্কয়ার 0.7 তার হোল স্কয়ার, এত বর্গ সেমি। তাহলে এবার ভূগোলকটির ধাতব পাতের, অতএব ধাতব পাতের ক্ষেত্রফল, তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল কি হবে, ইকুয়াল টু কি হবে বলো, 4 পাই ইন্টু 7 স্কয়ার মাইনাস 2 পাই ইন্টু 0.7 তার হোল স্কয়ার, এত বর্গ সেমি, এত বর্গ সেমি। समझ आया बेटा, এবার ক্যালকুলেশন করে নেবে পাই এর মান বসিয়ে, ঠিক আছে। চলো 13টা ক্যালকুলেশনটা করবে, এরপর বাকিটা কি দিলাম, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলককে গলিয়ে, তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের এর আয়তন বের করো, 4/3 পাই 8 কিউব, আর 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ মানে এর আয়তন কত হবে, 4/3 পাই 1 কিউব, দুটোকে ভাগ করে দাও, 4/3 পাই কেটে গেল, 8 কিউব বাই 1 কিউব, দ্যাট ইজ 8 কিউব মানে কত হয়ে যাচ্ছে, 8 8 64, 512টি। 4 32 2 হাতে 3, 6 48 3 500, ঠিক है। চল এইবার এমসিকিউতে চলে আসি। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, আয়তন 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই 2r কিউব, 2r কিউব মানে 8r কিউব, তাহলে 4 32 বাই 3 পাই আর কিউব, 32 বাই 3 পাই আর কিউব। তারপর দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8, তাহলে আয়তনের অনুপাত মানে তোমার ধরে নাও স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু 1/8, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু কত, 1/2। তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার যদি করি তাহলে 1/4, এবার 4 পাই উপর নিচে গুণ করে দিলে 1:4, 1:4 অপশন বি। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, তাহলে 3 পাই 7 স্কোয়ার, ক্যালকুলেশন করো, 7 স্কোয়ার 49, 49 ইন্টু 3, 49 ইন্টু 3 মানে কত হচ্ছে, 49 ইন্টু 3 3 নং 27 7 হাতে থাকে 2, 4 3 12 2 14, 147 পাই। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে আয়তনের অনুপাত কত, তাহলে দুটো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে ক্যাপিটাল আর স্কোয়ার বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই 4 পাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু কত, 16/9, 4 পাই কাটছে, তাহলে কত হচ্ছে, আর বাই স্মল আর ইকুয়াল টু 4/3। ওকে,
এবার আয়তন অনুপাত, তাহলে ক্যাপিটাল আর কিউব বাই স্মল আর কিউব ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 4 কিউব বাই 3 কিউব। 4 কিউব মানে 4 4 16, 4 16 64, 3 কিউব মানে 3 3 9, 3 9 27, 64:27 হয়ে গেল। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধ। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু বলেছে 3 গুণ আয়তনের সংখ্যামান, তাহলে 3 ইন্টু 4/3 পাই আর কিউব। 3 3 কাটলো, 4 পাই কাটলো, আর স্কয়ার ইকুয়াল টু আর কিউব, তাহলে আর ইকুয়াল টু কত 1, আর ইকুয়াল টু কত 1 একক। চলো হয়ে গেল। কতক্ষণ লাগলো এমসিকিউ। এবার হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস আছে নাকি সত্য মিথ্যা। সত্য মিথ্যা দুটো আছে, তারপর ফিল ইন দ্য ব্লাঙ্কস, তারপর সংক্ষিপ্ত আমাদের 16 দাগের প্রবলেমগুলো আছে। চলো 5টা প্রবলেম আছে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন দ্বিগুণ না, কখনোই নয়। আয়তন কি করে দ্বিগুণ হয়, 4/3 পাই আর কিউব আছে, তাহলে আর দ্বিগুণ হলে ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন কত হবে 2r তার হোল কিউব, মানে 2 কিউব 8, 8 গুণ হয়ে যাবে, তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 4:9, বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 4:9, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত। তাহলে বক্রতল মানে ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 4/9, তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়াল টু 2/3। ঠিক আছে, এটা সত্য। চলো, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, একটাই তল, ঘনবস্তুর নাম কি এতক্ষণ ধরে যেটা পড়াচ্ছি, গোলক। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। নিরেট অর্ধগোলকের সমতল কটা, একটা। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই, সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই 2r স্কয়ার, তাহলে 2 স্কয়ার মানে 4, 4 3 12 পাই আর স্কয়ার, 12 পাই স্কয়ার বর্গ। সংক্ষিপ্ত উত্তরধর্মী, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে আয়তন কত নিরেট অর্ধগোলকের, নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব, আর সমগ্র তলের ক্ষেত্রফল কত নিরেট অর্ধগোলকের 3 পাই আর স্কয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে পাই কাটছে আর কিউব আর আর স্কয়ার কাটলে আর, তাহলে আর ইকুয়াল টু 3 ইন্টু 3/2 কত হয়ে যাচ্ছে 9/2, আর ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 9/2। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল দুটো সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, আর লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আরও 12, এইচও 12 বলে দিয়েছে। ও উচ্চতার ব্যাস, তাহলে একটা R6, এইচ 12, পাই কাটছে 2 দিয়ে 3, 3 বারং 36, আর স্কয়ার ইকুয়াল টু 36, আর ইকুয়াল টু কত 6। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 6। একটি নিরেট অর্ধগোলকে, দেখে নাও তো, এটা একটু ডাউট আছে, দাঁড়াও কোশ্চেনটা দেখুন। কোষে দেখি 12-র কত দাগ, 16 দাগের 2-এরটা 6, 16 দাগের 1-এরটা কত 9/2, 6, ঠিক আছে। একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে 3 পাই আর স্কয়ার, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। আমি একটাকে স্মল আর একটাকে ক্যাপিটাল আর ধরছি। অর্ধগোলক আর গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে পাই কাটছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধগোলক আর গোলক, তাহলে আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার ইকুয়াল টু 4/3, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 2/√3, তাহলে 2:√3, 2:√3। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S ইকুয়াল টু কত 4 পাই আর স্কয়ার, আয়তন V ইকুয়াল টু কত 4/3 পাই আর কিউব, তাহলে S কিউব বাই V স্কয়ারের মান চেয়েছে। S কিউব মানে কত হবে 4 পাই
আর স্কোয়ার তার হোল কিউব বাই ভি স্কোয়ার 4/3 পাই আর কিউব তার হোল স্কোয়ার। তাহলে 4 এর কিউব পাই এর কিউব আর টু দি পাওয়ার 6 4/3 তার হোল কিউব পাই 4/3 তার হোল স্কোয়ার পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 6 এটা কাটছে পাই স্কোয়ার আর পাই কিউব কাটলে পাই থাকছে 4 স্কোয়ার আর 4 কিউব কেটে গেলে শুধু 4 তাহলে কত পড়ে থাকছে 4 ইন্টু 22/7 ইন্টু কত হচ্ছে 1/3 তার হোল স্কোয়ার তাহলে 1/9 যেটা উপরে উঠলে শুধু 9 কত পেয়ে যাচ্ছি 16 দাগের 4টা 36 পাই তাহলে 4 নং 36 পাই ঠিক আছে 36 পাই পাইটা রেখে দিয়েছে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পায়? তাহলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে আগে ছিল ধরো আর গোলকের 50% বৃদ্ধি করলে আর প্লাস 50/100 ইন্টু আর মানে 1/2 আর তার মানে কত হচ্ছে 2r প্লাস আর দ্যাট ইজ 3r/2। এইবার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? তাহলে প্রথমে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল 4 আর স্কোয়ার পরে বক্রতলের ক্ষেত্রফল কত হলো 4 3r/2 তার হোল স্কোয়ার তাহলে কত হয়ে যাচ্ছে 4 কেটে যাচ্ছে 3 স্কোয়ার মানে 9 আর স্কোয়ার তাহলে শতকরা কত বৃদ্ধি পেল 9 আর স্কোয়ার মাইনাস 4 আর স্কোয়ার বাই 4 আর স্কোয়ার ইন্টু 100 তাহলে কত হয়ে যাচ্ছে 9 থেকে 4 বাদ দিলে 5 আর স্কোয়ার বাই 4 আর স্কোয়ার তাহলে 5/4 ইন্টু 100 তাহলে কত হয়ে যাচ্ছে 4/25 125% বৃদ্ধি হচ্ছে। শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে 125% বৃদ্ধি হচ্ছে। তাহলে শেষ আমার গল্প ফুরলো নোটে গাছটি মুড়লো কতক্ষণ হলো 1 ঘন্টা 12 মিনিটে পুরো চ্যাপ্টার শেষ একদম গোলকের A to Z প্রত্যেকটা অঙ্ক করালাম একটা অঙ্ক দুটো অঙ্ক একটু ক্যালকুলেশন তোদের বাড়িতে করতে দিয়েছি আশা করছি তোরা পারবি। তাহলে গোলকের প্রত্যেকটা অঙ্ক করালাম কোনো অঙ্ক যদি মনে হয় যে স্যার এটা ভুল করিয়েছেন বা এটা ভুল হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাস মানুষ মাত্রই ভুল হতে পারে আমি তো মানুষ সুতরাং ভুল হওয়ার চান্স থাকতেই পারে চেষ্টা করি ভুল না করার কিন্তু হতেই পারে তোরা প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিস আর কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই জানাস কমেন্টে ঠিক আছে। তোদের উৎসাহ তোদের আগ্রহই কিন্তু আমাকে আরও ক্লাস করাতে আগ্রহী করে তুলবে। তোরা প্রত্যেকে এই ক্লাসটিকে তোদের বন্ধুদের সাথে শেয়ার করে নিস তোদের বন্ধু বান্ধব মহলে এই ক্লাসটিকে পৌঁছে দিস সবার কাছে এই ক্লাসটিকে পৌঁছে দিস বাংলার প্রত্যেকটি বাড়িতে এই ক্লাসটিকে পৌঁছে দিস। চল বাংলা পড়বে শিখবে এবং জিতবে। জয় হিন্দ।